নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। অসুস্থতার কারণে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তীব্রামথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। তীব্রামথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। হাসপাতালে পৌঁছে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। ত্রিপুরা উপজাতি যুব সমিতির একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে শুরু হয়েছিল বিজয় কুমার রাঙ্খলের রাজনৈতিক জীবন। টিইউজিএস এর চরমপন্থী শাখা ত্রিপুরার সেনার নেতা হন তিনি। 1977 সালে গঠিত হয় ত্রিপুরা সেনা বা টিএনভি। 1978 থেকে 1988 সাল পর্যন্ত চরমপন্থী দল টিএনভি কে নেতৃত্ব দিয়েছিলেন বিজয় কুমার রাঙ্খল। 1988 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে টিএনভি এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হয় টিএনভি, যা পরবর্তী সময়ে মিশে যায় আইএনপিটিতে, যা কাজ করে কংগ্রেসের শাখা সংগঠন হিসেবে। পরবর্তী সময়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নেতৃত্বাধীন তীব্রামথায় যোগদান করেন তিনি। বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের জোট শরিক হল তীব্রামথা। বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে 9 মার্চ রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিকে তার এই রাজ্য সফরের সময় ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতির নাম নিয়েও আলোচনা করবেন জেপি নাড্ডা। ডক্টর মানিক সাহা নেতৃত্বে দ্বিতীয় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখতে আগামী 9 মার্চ রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেদিন ঝটিকা সফরে রাজ্যে আসবেন তিনি। জনসভায় যোগ দেওয়ার আগে মাতাবাড়িতে যাবেন জেপি নাড্ডা। জনসভা শেষ করে সেদিনেই দিল্লি ফিরে যাবেন জেপি নাড্ডা। এই ঝটিকা সফরে বক্তব্য রাখার পাশাপাশি বিজেপির রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাংগঠনিক জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। উল্লেখ করা যেতে পারে, বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তা এখনো স্পষ্ট হয়নি। সভাপতি নির্বাচনের জন্য দিল্লির কাঁধে পুরো দায়িত্ব সঁপে দিয়েছে রাজ্য। একাধিক পদপ্রার্থী থাকায় পুরো বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর সঁপে দিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। ঝটিকা সফরে এসে প্রদেশ সভাপতি নির্বাচন নিয়ে দলের নেতাদের সাথে বৈঠক করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিকে জনসভাকে সাফল্যমণ্ডিত করতে দলের কার্যকর্তাদের নির্দেশ দিচ্ছেন বিজেপি নেতৃত্ব সারা রাজ্য। এক্ষেত্রে মন্ডল ভিত্তিক লোক জমায়েতের দেওয়া হয়েছে টার্গেট। এদিকে বর্ষপূর্তি অনুষ্ঠানে দলের সর্বভারতীয় সভাপতি ছাড়াও 2 জন কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। উল্লেখ করা যেতে পারে, 14 মার্চ হোলির পরে এবং 21 মার্চের আগে যে কোনো সময় ভারতীয় জনতা পার্টি তার পরবর্তী জাতীয় সভাপতি পেতে পারে বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে। 21 থেকে 23 মার্চ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকের আগেই বিজেপি পাবে তার নতুন জাতীয় সভাপতি। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে 50% মানদণ্ড পূরণের জন্য প্রয়োজনীয় 18টি রাজ্যের মধ্যে মাত্র 12টিতে সাংগঠনিক নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বিজেপি। এক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে বাকি 6টি রাজ্যের সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্দেশ। স্বাভাবিক কারণেই ত্রিপুরার ক্ষেত্রেও আগামী কয়েকদিনের মধ্যেই দলের নতুন প্রদেশ বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হবে বলে প্রত্যাশা দলীয় কার্যকর্তাদের। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি। এছাড়া সীমান্তবর্তী এলাকার বিএসএফ এর বিওপি ও পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে ছিলেন আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার একে শর্মা। সফরকালে তারানগর বিএসএফ ক্যাম্প, বিজয়নগর সীমান্তবর্তী এলাকা, ঈশানপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, ব্রহ্মকুণ্ড পঞ্চায়েত এবং ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। हर आदमी जो खेती बाड़ी करते हैं वो लैंड वाले जितने भी है उनके लिए सेंट्रल गवर्नमेंट ने
किसानों के लिए हर साल 6,000 रुपया उसमें उनके अकाउंट में 2-2 हजार के हिसाब से 3 बार दे रहे हैं। अगर किसी को उसमें दिक्कत है, नहीं आया है, तो भी वो क्लेम कर सकते हैं। कभी कभी अपन लैंड बेचते हैं, वो बेचे तो नाम नए आदमी के नाम के ऊपर नए आते हैं, या किसी फैमिली डिवाइड होते हैं, तो डिवाइड होने के बाद नाम नहीं आए तो वो नाम भी आप ये कर सकते हैं। और उसके बाद में भी फार्मर्स के लिए नए सीड आए हैं, नए सीड आपको मिल रहे होंगे। वैसे ही अपन जो खेती करते हैं और पैडी करते हैं तो दान एमएसके के ऊपर स्टेट गवर्नमेंट में खरीदता है और डायरेक्टली बैंक में पैसे जमा करता है। और वैसे किसी को वो प्रॉब्लम है तो वो भी ये सॉल्व कर सकते हैं। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হবে বৃহস্পতিবার। গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি বাদবাকি 54টি নদীর জল বন্টন নিয়েও হবে আলোচনা। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের দুদিন ব্যাপী বৈঠক শুরু হবে বৃহস্পতিবার থেকে। বৈঠকটি অনুষ্ঠিত হবে কলকাতায়। ফি বছরে সীমান্তে জল আদান প্রদান নিয়ে বৈঠক হয় কমিশনের। সেই মতো এবারও আয়োজন করা হয়েছে বৈঠকে। ভারতের জল শক্তি মন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি এমন নদী রয়েছে যা সীমান্তের এপার ওপার বিস্তৃত। 1972 সালে গড়ে তোলা হয় ভারত ও বাংলাদেশের যৌথ রিভার কমিশন। সীমানা বরাবর নদীগুলি নিয়ে দুপক্ষের বিভিন্ন স্বার্থ সিদ্ধিতেও দ্বিপাক্ষিক আলোচনা সরাই করায় লক্ষ্য এই কমিশনের। তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই তলানিতে গিয়ে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। সেদিক থেকে বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বৈঠকে গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তির পাশাপাশি অন্যান্য নদীগুলি নিয়েও আলোচনা হবে উভয় দেশের মধ্যে। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষর হয় গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয় সেই চুক্তি। গত আগস্টে প্রবল বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। আগস্টে হাসিনা সরকারের পতনের আগে গত জুন মাসে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তখনই তিনি জানিয়েছিলেন 30 বছরে মেয়াদ ফুরতে চলেছে গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তি। তা পুনর্নবীকরণে শুরু হয়েছে বিভিন্ন প্রযুক্তিগত সমঝোতা। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা ফেনী নদী থেকে জল উত্তোলন বন্ধ করার জন্য যৌথ নদী কমিশনকে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের দুটি বৈঠক হবে। একটি বৈঠকে গঙ্গা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে, যেখানে অভিন্ন নদীগুলির বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হবে অন্য বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 54তম জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কৈলাসহর মনুভিলি চা বাগানের অফিস প্রাঙ্গণে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ও শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন ও মনুভেলি চা বাগান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করা এবং কারখানায় কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়। গত বছর মনুভেলি চা বাগানে কাজ করার সময় শ্রমিক রাম জয় পাল মারা যাবার পর মঙ্গলবার চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গণে মৃত রাম জয় পালের স্ত্রীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা 9 লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গত 2 সপ্তাহে ধর্মনগরের ইটভাটার এক শ্রমিকের ছেলের মৃত্যুর ঘটনা ও সিপাহীজলা জেলার সোনামুড়ার এক রাজমিস্ত্রির শাটারের নিচে পড়ে মৃত্যুর ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। গত 54 বছর ধরে শ্রমিক সুরক্ষা দিবস পালন করা হলেও মূলত শ্রমিক সুরক্ষা নিয়ে আমরা আজও সচেতন হতে পারিনি। ইটভাটা কিংবা চা বাগান সহ অন্যান্য সংস্থার মালিক ও
কর্তৃপক্ষকে শ্রমিক সুরক্ষার বিষয়ে আন্তরিক হওয়ার জন্য সংকল্প দিতে হবে এবং পাশাপাশি শ্রমিকদেরও নিজেদের সুরক্ষার বিষয়ে সচেতনতা অবলম্বন করে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আমরা বছরের পর বছর এটাকে অনুষ্ঠান করে যাই, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আমাদের সময় এসছে সকলে মিলে সংকল্প নিতে হবে যে আমরা আমাদের কারখানায় যিনি মালিক কর্তৃপক্ষ তাদেরও সংকল্প নিতে হবে আমার কারখানায় যেন এই ধরনের দুর্ঘটনা কারো প্রাণহানি না হয়। আর আমরা শ্রমিকদেরকেও সংকল্প নিতে হবে আমি আমার সুরক্ষা প্রথম প্রায়োরিটি হবে, কারণ আমার থেকে বড় কিছু নয়, হয়তো আমার মৃত্যুর পর আমার কোম্পানি আমার পরিবারের জন্য কিছু অর্থ তুলে দেবে, কিন্তু আমি যদি না থাকি সেই অর্থ কি হবে। এর জন্য আমাদের সংকল্প নিতে হবে আমি যেখানে কাজ করছি আমি যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি, তবেই আমার যে কাজ করা বা আমার বেঁচে থাকার সেটার মূল্য হবে। অবসরে যাওয়া কর্মীদের আয়করের হিসেব কর্তৃপক্ষের কাছে প্রদান করার সাপেক্ষে তাদের পেনশন বন্ধ রাখল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের এই ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধে অবিলম্বে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি সংশ্লিষ্টদের। সরকারি আইন কানুন নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে এলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ব্যাংকে অফিসার বা কর্মচারী পদে চাকরি করে অবসর গ্রহণকারীদের আয়কর সংক্রান্ত অত্যন্ত আইন বিরুদ্ধ ও অমানবিক এক নোটিশ ইস্যু করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। ওইসব অবসরে যাওয়া কর্মীদের আয়করের হিসেব ব্যাংক কর্তৃপক্ষের কাছে দিতে বলা হয়েছে, যা কিনা সম্পূর্ণ আইন বিরুদ্ধ বলেই মনে করেন তথ্যবিজ্ঞ মহল। অনেকেরই বক্তব্য এই নোটিশ ইস্যু করে তাদের অপরিণত পরিচালনার পরিচয় দিয়েছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই অবাঞ্ছিত নোটিশের জবাব না দেওয়ায় অবসরপ্রাপ্তদের ফেব্রুয়ারি মাসের পেনশন প্রদান করেনি ব্যাংক। আয়কর নিয়ম অনুযায়ী 60 বছর বা তার বেশি বয়স্কদের আয়কর প্রদানের হিসেব নিজেরাই আয়কর দপ্তরে দাখিল করেন জুন জুলাই মাসে। কর্তৃপক্ষকে কোনো প্রকার হিসেব প্রদান করতে হয় না বা তা করার নেই কোনো প্রয়োজনও। এইটাই প্রবীণ নাগরিকদের জন্য আয়করের বিধান। কিন্তু পেনশনার ও পেনশন সংক্রান্ত হিসেব কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়নি এই অজুহাতে অবসরপ্রাপ্তদের সময় মতো পেনশন প্রদান করেনি ব্যাংক। আইন আছে, সময়ে পেনশন প্রদান না করলে জরিমানাও দিতে হয় কর্তৃপক্ষকে, অথচ সেসব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে চলছে বলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টদের। গ্রামীণ ব্যাংকের কর্মী, অফিসার ও অবসরপ্রাপ্তদের নিজেদের ইচ্ছে মতো করে পরিচালনা করতে চাইছেন ব্যাংকের বর্তমান চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ডেপুটেশনে আগত অফিসাররা বলে অভিযোগ ব্যাংক কর্মীদের। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যোগ্য অফিসার থাকা সত্ত্বেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাংশ করিতকর্মা অফিসারদের ডেপুটেশনে এনে গ্রামীণ ব্যাংকের স্বাস্থ্য দিন দিন খারাপ করছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে ব্যাংক কর্মীদের মধ্যে থেকেই উঠে এসেছে এই অভিযোগ। এ নিয়ে তুমুল ক্ষোভও দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। ফেব্রুয়ারি মাসের পেনশন না পাওয়ার কারণে এক্ষেত্রে ব্যাংকের স্টেক হোল্ডার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারগুলিকে সাশ্রয়ী মূল্যের চিকিৎসা পরিষেবা দেবার ক্ষেত্রে নীতি প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। বেসরকারি হাসপাতালের বারবারন্ত রোধে এই নির্দেশ সর্বোচ্চ আদালতের। সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সেবা এবং পরিকাঠামো প্রদানে ব্যর্থ হয়েছে রাজ্য সরকারগুলো। এটি বেসরকারি হাসপাতালগুলিকে উৎসাহিত করছে, তা বন্ধ করতে হলে কেন্দ্রীয় সরকারের উচিত নির্দেশিকা তৈরি করা। গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণে একথা জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বেসরকারি হাসপাতালে রোগী এবং তাদের পরিবারকে হাসপাতালের ফার্মেসি থেকে দামি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়। তাই এই ধরনের হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করা উচিত বলে দাখিল করা হয় পিটিশন। কেন্দ্র ও রাজ্য সরকারকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়ারও জানানো হয় আবেদন। রাজ্য সরকারগুলিকে তাদের হাসপাতালে সাশ্রয়ী মূল্যে ওষুধ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা প্রয়োজন, যাতে রোগীদের শোষণ না হয় বলে মন্তব্য করে বিচারপতি সূর্যকান্ত এবং এনকে সিং এর বেঞ্চ। আদালতে এই মর্মে রাজ্য সরকারগুলিকে অবিলম্বে পদক্ষেপ নেবার নির্দেশ জারি করেছে, যেখানে বেসরকারি হাসপাতালগুলো হাসপাতালের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করে রোগীদের।
বিশেষ করে যেসব ওষুধ অন্যত্র সস্তায় পাওয়া যায় সেক্ষেত্রেও বেসরকারি হাসপাতালগুলি রোগীদের বাধ্য করছে হাসপাতালের নিজস্ব কাউন্টার থেকে ওষুধ নেবার জন্য। আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশিকা তৈরি করতে বলেছে যাতে বেসরকারি হাসপাতালগুলো শোষণ করতে না পারে সাধারণ মানুষকে। এর আগে এই বিষয়ে সমস্ত রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। ওড়িশা, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, বিহার, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ এবং রাজস্থান সহ অনেক রাজ্য দাখিল করেছিল তাদের জবাব। ওষুধের দামের বিষয়ে তারা কেন্দ্রীয় সরকারের মূল্য নিয়ন্ত্রণ আদেশের উপর নির্ভরশীল বলে জানিয়েছিল রাজ্যগুলো। কোন ওষুধের দাম কত হবে তা কেন্দ্রীয় সরকার নিজেই ঠিক করে বলেও জানিয়েছিল ত্রিপুরা সহ দেশের অন্যান্য রাজ্যগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগরের কদমতলায় সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে বুধবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন। 2024 সালের 6 ও 7 অক্টোবর ধর্মনগর মহকুমার কদমতলায় কারফিউ চলাকালীন দুর্বৃত্তরা এলাকার ব্যবসায়ীদের দোকানে ভাঙচুর করে জিনিসপত্র লুট করে নিয়ে আগুন লাগিয়ে দেওয়ার ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ টাকা ব্যবসায়ীদের অ্যাকাউন্টে জমা করা হয়েছিল, কিন্তু সরকার থেকে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ বাবদ যে অর্থ রাশি প্রদান করা হয়েছিল তা খুবই ন্যূনতম, তাদের জীবন জীবিকার জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তাই মানবাধিকার কমিশনের নিকট ন্যায় বিচার দাবি করে সাংবিধানিকভাবে ব্যবসায়ীদের ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে 8 জনের প্রতিনিধি দল মানবাধিকার কমিশনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হয়েছে 10 লাখ, ক্ষতি হয়েছে 20 লাখ, কিন্তু সরকার কম্পেনসেশন দেখেছে 50,000, 20,000, 25,000। এখন ডিএম তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তাদের সাথে কোনো কথা বলেনি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার তো এটা কোনোভাবেই যে আমার জীবন জীবিকা দুটোই নষ্ট হয়েছে, যেগুলো আমার মৌলিক অধিকার। কাজেই সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আজকে মানুষকে সঠিকভাবে তাকে ক্ষতিপূরণ দেওয়া। সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের স্পষ্টীকরণ দাবি করে এসএফআই টিএসইউ এর পক্ষ থেকে আগামী 7ই মার্চ আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলনে। ত্রিপুরা মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ত্রিপুরা মেডিকেল কলেজের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল এসএফআই টিএসইউর পক্ষ থেকে। মেডিকেল কলেজের অধিকর্তা গোটা বিষয়ের উপর নজর রেখে 3 দিনের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে রাজ্যবাসীকে স্পষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। তাই ত্রিপুরার মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় রাজ্য সরকারের শাক দিয়ে মাছ ঢাকার প্রক্রিয়া ও নীরব ভূমিকায় প্রতিবাদ জানিয়ে এসএফআই টিএসইউর পক্ষ থেকে আগামী 7ই মার্চ রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। এর একবার মেডিকেল শিক্ষা অধিকর্তার কাছে জবাব চাইতে যাব এবং আমাদের সংগঠনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 7ই মার্চ শুক্রবার আমরা
এই যে দুর্নীতির তদন্তের দাবিতে ফের একবার এসএফআই টিএসইউ রাস্তায় নামবো, প্রতিবাদ জানাবো। এই ধরনের দুর্নীতির যে চক্র মেডিকেল কলেজের অভ্যন্তরে গজিয়ে উঠেছে, সরকার কোনো ভূমিকা পালন না করে, এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আমরা আন্দোলন। হৃদরোগের ওষুধ থেকে রক্তচাপ কমানোর ঔষধ তালিকায় রয়েছে জ্বর, সর্দি, বাগিয়ানার প্যারাসিটামলও। গুণমান যাচাইয়ের পরীক্ষায় ডাহা ফেল করল বিভিন্ন সংস্থার 145টি ঔষধ। এগুলোর মধ্যে 52টি ঔষধ অনুত্তীর্ণ হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায়। প্রেশারের ওষুধ থেকে অ্যালার্জি, বমির ওষুধ গুণমানের পরীক্ষায় ডাহা ফেল নামি ব্র্যান্ডের 145টি ঔষধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায় ফেল করল এই ঔষধগুলি। অন্যদিকে বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় পাশ করতে পারল না 93টি ঔষধ। এবছরের জানুয়ারি মাসে এই ওষুধগুলোকে নট অব স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা সঠিক গুণমানের নয় বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। তার মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত কিছু ঔষধ। গ্ল্যানমার্ক হেলথ কেয়ারের অত্যন্ত প্রচলিত রক্তচাপ কমানোর ওষুধ টেলমা AM, অ্যালকেম হেলথ কেয়ারের বমি বন্ধ করার ওষুধ অনডেম 4 রয়েছে তালিকায়। এছাড়াও তালিকায় রয়েছে টনসিল, ব্রঙ্কাইটিস, গলা, কান, প্রস্রাবের সংক্রমণ বন্ধের অ্যান্টিবায়োটিক, অ্যালার্জি বন্ধের ওষুধ, কফ সিরাপ। এই ওষুধগুলোর বেশিরভাগ প্রস্তুতকারক কোম্পানিগুলো রয়েছে গুজরাটের ভদোদারা, আহমেদাবাদ, হিমাচল প্রদেশের বদ্দি, পুদুচেরি, মহারাষ্ট্রের তারাপুর, উত্তরাখণ্ডের রুরকি, হরিদ্বারে। জানুয়ারি মাসে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে র্যান্ডম স্যাম্পল টেস্ট করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। একই সঙ্গে প্রত্যেক রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবেও হয় পরীক্ষা। পশ্চিমবঙ্গে ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল করেছে দুটি বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা, দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। একটি হলো টেলমিসার্টান, যা হার্টের সমস্যায় রোগীদের দেওয়া হয়। আরেকটি হলো এমোক্সিসিলিন ও পটাশিয়াম ক্লেভিওনেট। গত বছরের সেপ্টেম্বর মাসেও সিডিএসসিওর গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল 53টি ওষুধ। সেখানেও ছিল প্যারাসিটামল এবং ক্লেভাম 625 মতো পরিচিত অ্যান্টিবায়োটিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ দপ্তরের জন্য প্রাইভেট কোম্পানির পক্ষ থেকে কাজ করে 5 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করলেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রেক্ষিতে আগরতলার জয়নগরে অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেশন প্রাইভেট লিমিটেড নামে কোম্পানির কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন 5 শতাধিক কর্মী। বিদ্যুৎ দপ্তরের জন্য কাজ করে গত প্রায় 4 থেকে 5 মাস ধরে বেতন মিলছে না বলে অভিযোগ করেন কর্মচারীরা। অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মীরা। আমরা এয়ারটেল আন্ডারে টিসিএল এর বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি। এখানে আমরা 570 থেকে 580 জন আছি, জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, দেখা গেছে যে আমরা 4 মাস 5 মাস অন্তর 1 মাসের স্যালারি দেয়। তাও স্যালারিটা দেয় যে আমরা কারো কেউ আছে যে অপারেটরে থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ঢুকতেছে 6980 টাকা ঢুকতেছে। আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইপিএফ প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে, কিন্তু আমরা ওই টাকাটা 1 টাকা পে করছে না। তারা ফোন করার সত্ত্বেও আমরা কোনো টাকা পে করে না, করবো কয়ে সেটা তারা মোবাইল নাম্বারটা সুইচ অফ করে রেখে দেয়। একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় বসেছেন মা ও মেয়ে। ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মা মেয়ের একসঙ্গে পরীক্ষায় বসা নিয়ে খুশি তাদের পরিবারের সদস্য সহ এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ফটিকরায় বিধানসভার জয়গন্তী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী মা মনিকা দেববর্মা এবং মেয়ে জুসি দেববর্মা। মা মনিকা দেববর্মা জানিয়েছেন, বিভিন্ন কারণে ও সাংসারিক প্রয়োজনে আগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। পড়াশোনার প্রতি একাগ্রতা কমেনি 39 বছর বয়সেও, তাই মাধ্যমিকের গণ্ডি পেরোনোর চেষ্টায় হাল ছাড়েননি তিনি। এদিকে মেয়ে জুসি দেববর্মা জানান, মায়ের সাথে পরীক্ষায় বসে বেশ ভালোই লাগছে। দুজনে মিলে একসঙ্গে পড়াশোনা করতেন তারা। দিনে 4 থেকে 5 ঘন্টা নিয়মিত পড়তেন মা ও মেয়ে, আর মায়ের পড়াশোনার জন্য সাহায্য করতেন মেয়ে জুসি দেববর্মা।
মেয়ের সাথে মায়ের পরীক্ষা দেওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ফটিক রায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন, মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবার মায়ের এই প্রচেষ্টা বিরল। মা ও মেয়ের একসাথে পরীক্ষায় মায়ের ধৈর্য ও তিতিক্ষা দেখে আগামী দিনে যারা মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি তারাও উৎসাহিত হবেন বলে জানান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল। আমি আশা রাখছি তাদের দুজনেরই পরীক্ষা ভালো হবে। না এরকম আর কোনোদিন শুনিনি, এই প্রথম। বিষয়টা অত্যন্ত ভালো লাগছে যে মা অত্যন্ত চেষ্টা, ওনার যে মাধ্যমিক পাশ করার যে প্রতীক্ষা এবং মেয়ের সাথে উনি দিচ্ছেন, এটা শুনে অত্যন্ত ভালো লাগছে। এবং এইভাবে এই জিনিসগুলো যদি অনেকেই জানে বিষয়টা, তাহলে আরো অনেক মারা যারা মাধ্যমিক পাশ করতে পারেনি বা অনেক ডিগ্রি নিতে পারেনি তারাও উৎসাহ পাবেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।